Bed number 1. Sudhir Sinha. Degeneration level 15%. Bed number 2. 3 দিন ধরে এখানে রয়েছে। Degeneration level 10%. Bed number 3. 3 দিন ধরে এখানে রয়েছে। Degeneration level 10%. ও নো, আজ হাসপাতাল থেকে আবার একটা লাশ উধাও। এটা কি হচ্ছে এই হাসপাতালে? আমার ডাক্তার বাসুকে জানানো উচিত। Look at her face. এমন মনে হচ্ছে যেন তুমি কোনো ভূত দেখে ফেলেছো। Are you crazy, অভিষেক? আমি এমনিতেই চিন্তায় রয়েছি। আমি খুব ভালো করেই জানি যে আমার হবু স্ত্রী খুব দুশ্চিন্তায় আছে। সেই জন্যই তো এখানে এসেছি, তোমাকে এন্টারটেইন করার জন্য। আর এমনিতেও লাশগুলোর সঙ্গে তুমি তো খুব বোর হয়ে যাও, তাই না? অভিষেক, আজ আবার একটা লাশ উধাও। এই দেখো শীট, কয়েক ঘন্টা আগেই একটা লাওয়ারিশ লাশ এসেছিল হসপিটালে, আর রেকর্ড অনুযায়ী ওটা বেড নম্বর 4-এ থাকা উচিত ছিল, কিন্তু এখানে তো কোনো লাশই নেই। ও কাম অন ডক্টর তারান, হতে পারে এটা কোনো ওয়ার্ড বয়ের মিস্টেক, বা হয়তো এই বডি অন্য কেউ ক্লেম করে নিয়েছে। তুমি এত ইন্টেলিজেন্ট ইন্টার্ন আমাদের হসপিটালের, তাহলে তুমি এই মর্গ রুমে কেন টাইম ওয়েস্ট করছো? অভিষেক, তুমি জানো কেন? অফকোর্স জানি, কেননা তোমার বাবা ডক্টর সুমিত চান না যে তুমি এখানে কাজ করো। বাট সুইট হার্ট, হি ইজ ইয়োর ড্যাড। উনি তোমার ব্যাপারে সবসময় ভালোই চিন্তা করেন, কিন্তু আই কমপ্লিটলি ডোন্ট আন্ডারস্ট্যান্ড যে তুমি এখানে কাজ করে ওনার কথার বিপক্ষে গিয়ে কি করতে চাইছো তুমি? আচ্ছা বাবা, সরি 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 সরি, আই এম সো সরি। আমি সবসময় ভুলে যাই। তোমার মায়ের সার্জারি, তাই তো? তো আমার মনে হয় তোমার ওনার সঙ্গে দেখা করা উচিত সার্জারির আগে। অভিষেক, জানি না, আমার যেন ঠিক মনে হচ্ছে না। হ্যাঁ, আমি মাকে এই অবস্থায় দেখতে পারবো না, সেই জন্যই এখানে। বাট আই ট্রাস্ট ডক্টর বাসু। উনি আমার মায়ের ব্রেনের টিউমার সাকসেসফুলি বের করে আনবেন। আই নো দ্যাট। আই থিঙ্ক তোমার কোথাও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, কারণ ডক্টর বাসু তো ব্যাঙ্গালোরে আছেন, আর তোমার মায়ের অপারেশন ডক্টর বাসু নয়, বরং তোমার বাবা ডক্টর সুমিত নিজে করবেন। হোয়াট? হাউ ডিয়ার হি টাচ মাই মম? আমি ওনাকে আমার মায়ের কাছেও ঘেঁষতে দেবো না। ডক্টর তারান,
Anesthesia, অ্যাডমিট স্টার্ট। oxygen and vital sign monitor. অলরেডি স্যার। My surgical instrument. অল ইন প্লেস স্যার। Fine, you may leave now. কিন্তু স্যার, আর ইউ শিওর? আপনার আমার কোনো হেল্প লাগবে না? আমি এই সার্জারিটা একাই করতে চাই, আর তাছাড়া ডক্টর বাসুর সঙ্গে আমি ফোনে যোগাযোগ রাখবো ফর কনসালটেশন অনলি। তুকারাম, হ্যাঁ স্যার। তুমি ওটির বাইরে থাকবে আর কাউকে ভেতরে আসতে দেবে না, বিশেষ করে ওই ডাক্তার তরণজিৎকে। ইউ মে অল গো নাও। ওকে স্যার। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি হয় সুইচড অফ আছে, নয় পরিষেবা সীমার বাইরে রয়েছে। ও নো, ডক্টর বাসুর নাম্বার তো নেটওয়ার্কের বাইরে। লেট মি ট্রাই অ্যাগেন। হ্যালো ডাক্তার সুমিত, এভরিথিং ইজ ওকে? অল সেট, শ্যাল উই বিগিন? হ্যাঁ হ্যাঁ, ওকে। ওকে। আরে ডক্টর তরণজিৎ, এক মিনিট ম্যাডাম দাঁড়ান। ডক্টর সুমিত আমাকে ইনস্ট্রাকশনস দিয়েছেন ভেতরে যেন কেউ না যায়। উনি কে আমাকে ইনস্ট্রাকশন দেওয়ার? পেশেন্ট আমার মা। ম্যাডাম সরো, ম্যাডাম, সরো আমি এখান থেকে। শুধু আমার কাজ করছি, প্লিজ। কাজ করতে চাও তো মর্গ থেকে একটা লাশ উধাও, ওটা গিয়ে খোঁজো। লাশ আবার উধাও? ও ও ও তো আবার চলে এসেছে। ও চলে এসেছে ম্যাডাম, ও চলে এসেছে। এসব কি ফালতু কথা বলছো তুকারাম? তোমার যেখানে যাওয়ার যাও, সরো এখান এই থেকে। চলো চলো, সবাই এখান থেকে পালিয়ে চলো, তাড়াতাড়ি চলো। এই তাড়াতাড়ি পালাও। এই হোয়াট বয়, লাইনে কি হলো? হ্যালো হ্যালো ডাক্তার সুমিত। এই হোয়াট বয়, লাইনে কি হয়েছে? হ্যালো ডাক্তার সুমিত, কি হয়েছে? হ্যালো হ্যালো ডাক্তার সুমিত। কে? আরে কে তুমি? ডাক্তার সুমিত, ডাক্তার সুমিত। কে? হোয়াট ইজ হ্যাপনিং? হ্যালো ডাক্তার সুমিত। আরে কে ওখানে? বাঁচাও আমায়, সরো, যাও, হেল্প হেল্প, কেউ আছে? হ্যালো ডাক্তার সুমিত, কি হয়েছে? হ্যালো হ্যালো ডাক্তার সুমিত। বাবা, বাবা, বাবা। হোয়াট ইজ হ্যাপনিং? হ্যালো ডাক্তার সুমিত, ডাক্তার সুমিত। মামা, মামা, মামা। মা, চোখ খোলো। মা। আদালতের কাজ শুরু করা হোক। ইয়োর অনার, আমি আদালতকে বলতে চাই যে ডক্টর তরণজিৎ কর ডক্টর সুমিত আর কিরণ করের মেয়ে। 15 বছর আগে যখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় তখন থেকে ডক্টর তরণজিৎ কর মায়ের সঙ্গেই থাকেন। ডক্টর সুমিত অন্য কারোর সঙ্গে বিয়ে করার জন্য কিরণ দেবীকে ডিভোর্স দিয়ে দেন, আর সেদিন থেকে ডক্টর তরণজিৎ কর সুমিত বাবুকে ঘৃণা করতেন, আর এই ঘৃণার জালে জড়িয়ে উনি ডক্টর সুমিতকে হত্যা করেন। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। না, এটা মিথ্যে। আমি আমার বাবাকে মারিনি। যখন আমি অপারেশন থিয়েটারে গেলাম তো ওনাকে খুন করা হয়ে গিয়েছিল। আর
আর আমার মাকেও। ইওর অনার, আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলতে চাই যে হত্যা করার পরে হসপিটালের সমস্ত স্টাফেরাই ডক্টর তরণজিৎ করের হাতে ওই মার্ডার ওয়েপনটা দেখে, যার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আসল অপরাধী একমাত্র ডক্টর তরণজিৎ করই। আমার মনে হচ্ছে যে পাঠক বাবুকে এই কেসে অতটা পরিশ্রম করতে হবে না, কারণ এই কেসটা নিজে একেবারে একটা ওয়াটার টাইট কেস। প্রসিকিউটর সাহেব, ওয়াটার টাইট তো টাইটানিকও ছিল, আর তার কি হাল হয়েছে সেটা তো আমরা সবাই জানি। ইওর অনার, আমি মানছি যে আমার মক্কেল ডক্টর তরণজিৎ কর সেখানে এই কারণে গিয়েছিলেন যাতে তার বাবাকে তার মায়ের অপারেশন করা থেকে আটকাতে পারেন। এক্স্যাক্টলি ইওর অনার, উদ্দেশ্য পূরণ তো হয়েছে। ডক্টর সুমিতকে হত্যা করে ডক্টর তরণজিৎ কর অপারেশনটা আটকে দেন, কিন্তু আনফরচুনেটলি লাভ কিছুই হয়নি, কারণ কিরণ দেবী অপারেশন থিয়েটারই সেই সময় প্রাণত্যাগ করেন। আমি আদালতের কাছে একটা অনুরোধ করছি যে ডক্টর তরণজিৎকে, অ্যাকচুয়ালি ডক্টর বলা উচিত না, সাসপেক্ট তরণজিৎ করকে ডাবল হোমিসাইডের অপরাধে আমাদের কঠিনতম শাস্তি দেওয়া উচিত। কি শাস্তি দিতে পারে ভাবতে তো পারছি না কি শাস্তি দেবে। ইওর অনার, সবকিছুর পরে অপারেশন থিয়েটার কিন্তু এলোমেলো অবস্থায় পাওয়া গিয়েছিল। শুধু এতটাই নয় ইওর অনার, ওই হত্যার পরে ডক্টর সুমিতের মৃতদেহের হাত থেকে চুল পাওয়া গিয়েছে। তো রিপোর্ট অনুযায়ী ওটা তরণজিৎ কৌরের নয় এবং তার মায়েরও নয়। তো এটা স্পষ্ট ইওর অনার যে কেউ ওখানে ছিল উপস্থিত ওই অপারেশনের সময়, যে হত্যাটা করেছে ডক্টর সুমিতকে। ইওর অনার, হসপিটাল স্টাফদের কথা অনুযায়ী অপারেশন থিয়েটারে ডক্টর সুমিত ছাড়া আরও একজন ছিল, আর তিনি ছিলেন ওনার এক্স ওয়াইফ কিরণ কর দেবী, যিনি অ্যানেস্থেসিয়ার নেশায় ছিলেন। তো কেডি বাবু, আপনি কি প্রমাণ করতে চান যে ওই অবস্থায় উনি ডক্টর সুমিতকে খুন করেন? আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে প্রসিকিউটর সাহেব যে আপনি এইটুকু নিশ্চয়ই প্র্যাকটিস করেছেন এই ওকালতিতে জানার জন্য আমি এটা নিশ্চয়ই বলছি না। তাহলে খুন কে করেছে? আমি জানি সাহেব কে মেরেছে। অর্ডার অর্ডার, আপনার যা কিছু বলার আছে কাঠগড়ায় এসে বলুন। জজ সাহেব, ডক্টর সুমিতকে লাশ মেরেছে, ওই লাশটা যেটা আমাদের হসপিটালের মর্গ থেকে উধাও হয়ে গেছিল। অর্ডার অর্ডার, সাইলেন্স প্লিজ। তুকারাম, তুমি আদালতে আছো এখন, কি ফালতু কথা বলছো? একদম সত্যি সাহেব, আমাদের হসপিটালে মাঝে মাঝেই এরকম হয়, লাশ আপনা আপনিই উধাও হয়ে যায়, লাশ নিজে নিজেই চলতে শুরু করে। 1 বছর আগে আমাকেও লাশ মেরেছিল। এই দেখুন সাহেব, এই লাইটের আবার কি হলো? অপারেশন থিয়েটারেও তো কেউ নেই। কে 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 ওখানে? এটা তো মর্গের কোনো মৃতের স্লিপ। বাঁচাও! আমার কথা কেউ বিশ্বাস করেনি, কিন্তু তারপর 2 মাস পরে আমাদের হসপিটালের ওয়ার্ড বয় ভিকু আবার লাশকে চলাফেরা করতে দেখেছিল হসপিটালের করিডরে, আর লাশটা ওর সামনে এসে পড়ে গেছিল। তখনই সবাই মেনে নিল যে আমি সত্যি কথা বলছি। তারপর থেকে হসপিটালে লাইটগুলো সব ফ্লিকারিং হতো। আমরা সব ওয়ার্ড বয়রা, নার্সরা নিজেদের একটা ঘরে বন্দি করে রাখতাম, আর যখনই লাইট চলে আসতো আমরা সবাই আবার বাইরে বেরিয়ে আসতাম। কিন্তু সাহেব, ভূতের সঙ্গে কে লড়তে যাবে? ইওর অনার, আমার মনে হয় তুকারাম পাগল হয়ে গেছে। ও শুধুমাত্র আদালত আর আমাদের সময় নষ্ট করছে। উই শুড নট টেক হিম সিরিয়াসলি। ইওর অনার, আমার এরকমটা মনে হয় কখনো কখনো অসম্ভবের মধ্যেই কিন্তু সম্ভব লুকিয়ে থাকে। সম্ভবত আমরা এই বিষয়টাকে একটু দেখভাল করতে পারতাম, যে হাসপাতালে অন্য ওয়ার্ড বয়রাও হয়তো দেখেছে। ইওর অনার, এখন এই ঘটনাটা, এটা কি ঘটনা মানে ন্যাচারাল নাকি সুপার ন্যাচারাল, এই খোঁজটা না নিয়ে এই কেসে এগিয়ে যাওয়াটা খুব একটা ঠিক হবে না। আমি তদন্তের জন্য আদালতের কাছে সময় চেয়ে নিচ্ছি। এই আদালত কাল পর্যন্ত মুলতবি রাখা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। হাসপাতালে হেঁটে বেড়ানো লাশ আর কে কে দেখেছে? সাহেব, আমি আর ভিকু দেখেছি।
ও এত ভয় পেয়েছিল কাজ ছেড়ে গ্রামে চলে গেছে। হ্যাঁ স্যার, আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। তারপর টুকারাম আমাদের আইডিয়া দিল, যখনই আলো দপদপ করবে আমরা যেন নিজেদের একটা ঘরে বন্ধ করে নিই। হোয়াট ননসেন্স! আপনি কে? হাই, ডক্টর অভিষেক। আমি ডক্টর তরণের হবু স্বামী। স্যার, আপনি এদের কথা একদম বিশ্বাস করবেন না। এরা উল্টো পাল্টা বলছে। বডিজ কখনো হাঁটতে পারে নাকি? সেরকমই তো মনে হচ্ছে। ওটা দেবে তুই এখানে? হ্যাঁ কেডি, ডক্টর সুমিতের হাতে যে চুল পাওয়া গিয়েছিল তার ডিএনএ রিপোর্ট চলে এসেছে। এই দেখো কেডি, এই রিপোর্ট অনুযায়ী ওই চুল বিকাশ নামের এক অপরাধীর, যে নিজে 3টে মার্ডার কেসের ওয়ান্টেড। আর যে রাতে ডক্টর সুমিত খুন হন সেই সকালেই বিকাশ পুলিশ এনকাউন্টারে মারা যায়। আর তার বডিটা এই হসপিটালেই আনা হয়েছিল। কেডি স্যার, আমি শুনেছিলাম হসপিটালে ওয়ার্ড বয় আর নার্সের মধ্যে কিছু রিউমার্স চলছিল, যে হসপিটালে লাশ ঘুরে বেড়ায়। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, ওই লাশ যদি আমার বাবাকে মেরেও থাকে তাহলে আমি দেখতে পেলাম না কেন ওই অপারেশন থিয়েটারে? আর যখন ওখানে গেলাম তখন ওখানে কেউ ছিল না, শুধু বাসু স্যারের গলা শুনতে পাচ্ছিলাম ইন্টারকমে। ডক্টর বাসু অপারেশনের সময় ইন্টারকমে ছিলেন? হ্যাঁ, উনি ব্রেন সার্জারিতে বাবার থেকেও বড় এক্সপার্ট, সেজন্যই উনি ব্যাঙ্গালোর থেকে কনসাল্ট করছিলেন। ওনারা দুজন খুব ভালো বন্ধু ছিলেন, সেজন্যই ওনারা পার্টনারশিপে হসপিটালও খুলেছিলেন। আই সি। তাহলে তো ডক্টর বাসুর সঙ্গে কথা বলতেই হবে। ডক্টর বাসু, যেদিন এই হত্যাটা হয়েছিল ডক্টর সুমিত সেদিনকে অপারেশন থিয়েটারে ছিলেন একা। তো আপনি সেদিন ওনাকে কনসালটেশন দিচ্ছিলেন ব্যাঙ্গালোর থেকে ফোনের সাহায্যে? আগে হ্যাঁ। এই যে ফোনের সাহায্যে আপনি সম্পর্কিত ছিলেন, শব্দ আপনার কাছে গিয়ে পৌঁছলো, আপনি কি একবারও ডক্টর সুমিতকে ডক্টর তরণজিতের নাম ধরে ডাকতে শুনেছিলেন? না, আই ডোন্ট থিঙ্ক সো। ও শুধু এটাই বলছিল, সরাও ওকে, সরাও, হেল্প মি, হেল্প মি। তো ইয়োর অনার, আমি বুঝতে পারছি না এর থেকে কেডি বাবু প্রমাণ কি করতে চান। ইয়োর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি যেটা প্রমাণ করতে চাইছি সেটা একবার দেখিয়ে দিই। অনুমতি দিলাম। আসুন আসুন, এদিকে আসুন, এদিকে আসুন ভাই, আপনি আসুন আসুন। শিওর। আর ওইদিকে ঘুরে যান। মেনে নিন কিছুক্ষণের জন্য যে আপনি ডক্টর সুমিত, আর এখানে আপনি আপনার স্ত্রীকে অপারেশন করছেন। আর ইন্সপেক্টর দাবে এখানে দাঁড়িয়ে রয়েছেন ওই পেছনে, একবার দেখুন ইন্সপেক্টর দাবে দাঁড়িয়ে। উনি এসে আপনার উপর এই আঘাত করবে। আপনি রেডি আছেন? কেডি বাবু কি করছেন? যদি আমার লেগে যেত? আপনি আমার নাম ধরে ডাকলেন কেন? না, আপনি আমায় মারলেন তো আমি আপনাকে চিনি, অবভিয়াসলি আমি আপনার নাম নেব। ব্যাস ইওর অনার, আমি এটাই প্রমাণ করার চেষ্টা করছিলাম যে মেয়ে যদি তার বাবাকে মারার চেষ্টা করেন তো সেই বাবা একবার ওই মেয়ের নাম অবশ্যই তো নেবেন না। ডক্টর সুমিত অবশ্যই তরণজিতের নাম ধরে ডাকতেন যদি তরণজিৎ তার উপর আঘাত করতেন তো। ইন্টারেস্টিং, আমি বুঝতে পেরেছি কেডি বাবু। কিন্তু হতে পারে যে ডক্টর সুমিত হয়তো নাম নিয়েছিলেন কিন্তু হুড়োহুড়িতে ডক্টর বাসু হয়তো সেটা শোনেননি, আর যদিও শুনে থাকেন হয়তো ওনার মনে নেই, কেননা বয়স হয়েছে তো ওনার। আপনার পেনটা। ইওর অনার, এই যে প্রশ্নটা করলেন মেহতা বাবু, এর উত্তর দেওয়াটা খুব একটা কঠিন হবে না। হসপিটালে কোনো ডক্টর যখন একজন এক্সপার্ট ডক্টরের কনসালটেশন নিয়ে থাকেন ফোনের সাহায্যে, তখন সেই কথাবার্তাটা রেকর্ড করা হয়ে থাকে অনার, ভবিষ্যতে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য। এই মুহূর্তে ওই রেকর্ডিংটা আমার সহায়ক বরুণের কাছে আছে। আপনি যদি অনুমতি দেন তো আমি আদালতে চালাতে চাইব। অনুমতি দিলাম। আপনি যে নম্বরে ফোন করেছেন সেটি হয় সুইচড অফ আছে, নয় পরিষেবা সীমার বাইরে রয়েছে। ডক্টর বাসুর নাম্বার তো নেটওয়ার্কের বাইরে। লেট মি ট্রাই अगेन। হ্যালো ডক্টর সুমিত, এভরিথিং ইজ ওকে? অল সেট, শ্যাল উই বিগিন? গুড, আই হোপ আপনি সবকিছু রেডি করে ফেলেছেন। হ্যাঁ, আমি ভাইটাল অর্গানসের উপর নজর রাখছি। ওকে ডাক্তার সুমিত,
অল অর্গানস আর ওকে। আপনার কি স্ট্যাটাস ডাক্তার সুমিত? এই লাইনে কি হলো? হোয়াট? শোনো, হেল্প, কেউ আছে? ডাক্তার সুমিত, কিরণের পালস আর হার্টবিট ফ্ল্যাট যাচ্ছে। হোয়াট ইজ হ্যাপনিং? হ্যালো হ্যালো ডাক্তার সুমিত। ইয়নারি রেকর্ডিং এ কোথাও ডক্টর সুমিত তরণজিতের নাম নেননি। ডক্টর বাসু একদমই ঠিক বলছেন, উনি ডক্টর সুমিতকে নাম নিতে একেবারেই শোনেননি। কিন্তু কেডি বাবু, এটা কি করে প্রমাণ হচ্ছে যে ডক্টর তরণজিৎ ডক্টর সুমিতকে খুন করেননি? কেডি বাবু, কোথায় হারিয়ে গেলেন আপনি? না, হারিয়ে কোথাও যায়নি, এখানেই ছিলাম। ইয়নার মেহতাবাবুর কথাটা তো একদমই সত্যি। এই রেকর্ডিং থেকে আশঙ্কাটা অবশ্যই হচ্ছে যে ডক্টর তরণজিৎ ডক্টর সুমিতকে হত্যা করেননি, কিন্তু সঠিকভাবে প্রমাণ করা যাচ্ছে না। শক্তভাবে একটা বিষয় অবশ্যই প্রমাণিত হচ্ছে ইয়নার, যে ডক্টর বাসু আদালতে মিথ্যা কথা বলছেন। ডক্টর বাসু, আপনি মিথ্যা বলেছিলেন, আপনি এখনো মিথ্যা কথা বলছেন যে আপনি কনসালটেশন ব্যাঙ্গালোর থেকে করেছিলেন। আপনি তো ব্যাঙ্গালোরে ছিলেনই না। এটা আপনি কি বলছেন কেডি স্যার? বোধহয় আপনি রেকর্ডিংটা ঠিক মতো শোনেননি। যখন প্রথমবার ডক্টর সুমিত আপনাকে ফোনে ট্রাই করেন, তখন আপনার ফোন নেটওয়ার্ক এরিয়া থেকে বাইরে ছিল। যদি আপনি সেই সময় ব্যাঙ্গালোরে থাকতেন, কর্ণাটকে থাকতেন, তাহলে ওই বার্তাটা কন্নড় ভাষায় হতো, কিন্তু এই রেকর্ডিংয়ে ওই বার্তাটা মারাঠি ভাষায় রয়েছে। যার এইটা মানে দাঁড়াচ্ছে ডক্টর বাসু যে আপনি সেই সময় মহারাষ্ট্রে ছিলেন। এখন বলুন, আমাদের ডক্টর বাসু খুব বেশি সময় কিন্তু লাগবে না এটা জানার জন্য যে আপনি সেই সময় কোথায় ছিলেন। পুলিশ যাবে আর আপনার মোবাইল রেকর্ডস চেক করবে, সেখান থেকে আমরা জানতে পেরে যাব যে আপনি কোথায় ছিলেন। আর যদি এরকম ভাবে আপনি মিথ্যা কথা বলে যান, তাহলে এই সন্দেহটা কিন্তু আপনার দিকে যাবে যে আপনি আলো নিভে যাওয়ার পর প্রবেশ করেছিলেন ওই অপারেশন থিয়েটারে। ডক্টর সুমিত, যিনি আপনার হসপিটালের 50% মালিক ছিলেন, তাকে হত্যা করলেন, কারণ আপনি জানতেন যে ওই তরণজিৎ তো ওর বাবার সম্পত্তিতে কোনো রকম ভাগ বসাতে আসবে না, তো আপনি 100%-এর মালিক হয়ে যাবেন। বলুন এরপরে। স্যার, এটা একদম মিথ্যে। আমি সুমিতকে মারিনি, ও আমার বন্ধু ছিল। এটা সত্যি যে আমি ওই রাতে ব্যাঙ্গালোরে ছিলাম না, মুম্বাইয়ে ছিলাম। মিথ্যা কথা কেন বললেন আপনি যে আপনি ব্যাঙ্গালোরে ছিলেন? কি কারণ ছিল এর পেছনে? ইওর অনার, আমার ট্রিটমেন্ট চলছিল কেমোথেরাপির। আমি কাউকে কিছুই বলিনি যে আমার ব্লাড ক্যান্সার আছে। আমি ব্যাঙ্গালোরের বাহানা করে কোলাবাতে একটা হসপিটালে কেমোথেরাপি নিচ্ছিলাম। আর এখন আপনিই বলুন স্যার, যে লোকটা নিজেই কিছুদিনের অতিথি, ও সামান্য টাকার জন্য কেন নিজের বন্ধুকে খুন করতে যাবে? ইওর অনার, শুনলেন আপনি? কেডি বাবু একজন ক্যান্সার পেশেন্টের ওপর খুনের অভিযোগ করছেন, কিন্তু আমি এখানে কোথাও কোনো পসিবিলিটিস দেখতে পাচ্ছি না যেখানে তরণজিৎকে বাদ দিয়ে অন্য কেউ মার্ডার করার চেষ্টা করে বা করেছে। পসিবিলিটি আছে স্যার। আমারই এক পেশেন্ট ছিল যার মৃত্যু হয়েছে। আমি ওকে ডেট ডিক্লেয়ার করেছিলাম, কিন্তু কিছু ঘন্টা পর আমি যখন মর্গে যাই, আমি ওর হাত আর পাগুলো চেক করতে দেখেছিলাম। আমি এই কথা কাউকে বলিনি, কেননা যদি আমি এই কথা কাউকে বলতাম তাহলে ওরা আমাকে ঠাট্টা করতো, কারণ আমার কাছে কোনো প্রুফ ছিল না। হয়তো আমার মেডিকেল ক্যারিয়ারটাই শেষ হয়ে যেত। আমি সারা জীবনটাই ডাক্তার হয়ে থাকতে চেয়েছিলাম আর মানুষের চিকিৎসাই করতে চেয়েছিলাম। ইয়নার, আমি এটা জানি যে আদালত এই মৃত মরা মানুষের এই হেঁটে চলার সুপারন্যাচুরাল ব্যাপারটাকে কখনোই বিশ্বাস করবে না। আদালত প্রমাণ চায়। তো কোথাও না কোথাও এই কেসটা দ্বিতীয়বার, যেটা জম্বির ওপর, মৃত মানুষের ওপর, মরা মানুষের ওপর এসে দাঁড়িয়েছে। আমি আদালতের কাছে আবেদন করছি যে পুলিশকে নির্দেশ দেওয়া হোক যে সর্বপ্রথম এই ধোঁয়াশাটাকে কাটানো হোক, এর পেছনে তথ্যটা কি রয়েছে সেটার খোঁজ করুক, তারপরেই আমরা এই কেসটাতে এগিয়ে যেতে পারবো। মিস্টার পাঠক, আমি আপনার সঙ্গে একমত। এই আদালত পুলিশকে আদেশ দিচ্ছে যে তারা এই রহস্যের ব্যাপারে যত দ্রুত সম্ভব খোঁজ লাগাক। এই আদালত পরবর্তী শুনানি পর্যন্ত মুলতবি রাখা হচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড।
স্যার ডক্টর বাসু কি সত্যিই হসপিটালে জম্বি দেখেছেন? জানি না আমি বলুন ডক্টর বাসু কি দেখেছেন আর কি দেখেননি। তাছাড়াও এটা জম্বির বিষয়বস্তু খুবই বিতর্কিত ব্যাপার। আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি যে কোনো জম্বি উঠে গিয়ে কাউকে হত্যা করতে পারে, এটা অসম্ভব বলে মনে হয়। স্যার ডক্টর সুমিতের মৃত্যুর পরে হসপিটালের স্টাফেরা আরো ভয়ে আছে, আর আমি জানতে পেরেছি যে হসপিটালটা গ্রেভিয়ার্ডের ওপরে বানানো। আমি সিরিয়ালে দেখেছিলাম একটা ভূত ছিল, ও শুধু 3টের সময় রাত্রিরে বেরোতো। বিলিভ, বিষয়টা বোঝার চেষ্টা করো। এখানে ভূতেদের কথা হচ্ছে না, জম্বির কথা হচ্ছে। জম্বি তাদের কি বলা হয়, ওই মৃত ব্যক্তিদের, তাদের উপর কিছু প্রয়োগ করা হয়, মানে শক দেওয়া হয় যাতে তাদের মানসিক পরিস্থিতি একটু এদিক ওদিক হয়, তারা জেগে ওঠে আর কি, এরকমটা বলা হয় আর কি। ভূতের কথা এখানে হচ্ছে না। বলুন ওই তুকারাম কি কথা বলছিল, যখনই ওই হাসপাতালের লাইটগুলো ফ্লিকার করে তখনই ও জম্বি দেখতে পায়। সেটা তো হবেই না কেডি, আরে ভূতের আশেপাশে এত পাওয়ার থাকে যে লাইট তো ফ্লিকার করবেই। মানে কি বলতে চাইছেন আপনি, যখন ভূত রক্ত নয় ভোল্টেজ খায়? ভুলভাল যত সব। স্যার আপনি কি দেখছেন? ইন্টারনেটে একটু রিসার্চ করে দেখি, যদি কোনো সূত্র পেয়ে যাই আমি। ওকে স্যার। গুড মর্নিং স্যার। স্যার আপনি সারা রাত্রির এখানে ছিলেন? স্যার আপনি এভাবে কাজ করে গেলে কিন্তু আপনার শরীর খারাপ হতে পারে। কি করি বলুন, কাজ তো করতেই হবে, আর এখন যেতেও হবে আমাদের। কোথায়? হাসপাতাল, জম্বির এই রহস্য সমাধানে। ওই রবিকে বলে দে একটু, তোর ওই বন্ধুকে, যে দরকার পড়তে পারে। হ্যাঁ তবে শোন, ইয়নার আপনার নির্দেশ মতো হাসপাতালে চলাফেরা করে বেড়ানো ওই মৃত শরীর, সেগুলোর তল্লাশি আমি করেছি, আর এটা রহস্যটা অনেকটাই সমাধান হয়েছে। বিস্তারিতভাবে বোঝানোর জন্য আমি রবি, যে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, তাকে এই কাঠগড়ায় ডাকার আমি অনুমতি চাইব। অনুমতি দিলাম। ইয়নার, যে সমস্ত ব্যক্তি ওই হাসপাতালে মৃতদের চলাফেরা করতে দেখেছেন, সবারই একই বক্তব্য যে ঠিক ওই সময় হসপিটালের ওই যে আলোগুলো রয়েছে সেগুলো টিপটিপ করে, অর্থাৎ ফ্লিকার করে। রবি, যে একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওকে নিয়ে আমরা হাসপাতালে গিয়েছিলাম। স্যার আমি সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্ট চেক করে নিয়েছি, এখানে কোনো প্রবলেম নেই। তাহলে লাইট ফ্লিকার করে কেন নিজে নিজে? ইলেকট্রিসিটিতে কিছুই নিজে থেকে হয় না, এটাই বাস্তব যে ভোল্টেজ ফ্ল্যাকচুয়েট করার জন্যেই লাইট ফ্লেকিং করে। আর ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন তো পাওয়ার কোম্পানি থেকে হতে পারে, আর না হলে এরকম কোনো হসপিটালের কোনো মেশিন থেকে বেশি পাওয়ার কনজিউম করার জন্য হতে পারে। বলুন, আমি তোকে খোঁজ নিয়ে দেখতে বলেছিলাম এখানে আশেপাশের কোনো বিল্ডিং থেকে এই ধরনের ভোল্টেজ ফ্লাকচুয়েশনের কোনো রকম কমপ্লেন গেছে কিনা। না স্যার, আশপাশ থেকে কোনো বিল্ডিং কমপ্লেন করেনি। তার মানে যে প্রবলেমগুলো রয়েছে সেটা এই হাসপাতালেই রয়েছে। ইওর অনার, এই জন্যই আমি ওই হসপিটালের পাওয়ার ডিস্ট্রিবিউশন চেক করি, আর দেখা যায় সবচেয়ে বেশি আর থিক কেবল ওই অপারেশন থিয়েটারে লাগানো হয়েছিল যেখানে ডক্টর সুমিত খুন হয়েছেন। ইওর অনার, প্রথমবারও ওই তুকারামি অপারেশন থিয়েটার থেকেই মৃতদেহকে পায়ে হেঁটে বাইরে চলে আসতে দেখেছিল, সেই কারণে আমরা ওখানকার পাওয়ার লাইন চেক করতে বলি। অদ্ভুত ব্যাপার স্যার, এই রুমে এমন কোনো মেশিন নেই যার জন্য এত থিক পাওয়ার লাইনসের দরকার আছে, কিন্তু তবুও লাইন অ্যাক্টিভ আছে, আর কোনো একটা মেশিন তো পাওয়ার টানছে। সাহেব চলুন এখান থেকে, আমার তো মনে হয় ভূত এই আশেপাশেই আছে। হ্যাঁ, আশেপাশে তো আছেই, কিন্তু কোনো ভূত না, একটা মেশিন আছে যেটা এখান থেকে বিদ্যুৎ টানছে, দেওয়ালের পিছনেই রয়েছে। বরুণ, আয়রন পাউডার আনতে বলেছিলাম তোকে, এনেছিস? হ্যাঁ স্যার। দে আমাকে। স্যার কিন্তু এটা কেন? এটা তুই তো জানিসই, যেখানে খুব বেশি মাত্রায় বিদ্যুতের ব্যবহার হয়ে থাকে সেখানে চুম্বক ক্ষেত্র তৈরি হয়। এটা এবার ফেলবো তো
রবি একটু সর এখান থেকে, আর একটু দে। এখান থেকে এই পাওয়ারটা টানা হচ্ছে, মানে এর পিছনে কোনো মেশিন আছে। তোর কাছে ম্যাগনেট আছে? স্যার, কেডি স্যার। হ্যাঁ, আমি ঠিক আছি, চলে। এখানে তো দেখছি আরো একটা ঢোকার দরজা রয়েছে, তার মানে হতে পারে যে ওই হত্যাকারী এই পথে প্রবেশ করে, অপারেশন থিয়েটারে গিয়ে ডক্টর সুমিতকে হত্যা করে তারপর এই পথে পালিয়ে যায় হয়তো। আমার মনে হচ্ছে যে এখানে কোথাও না কোথাও তো সূত্র কিছু একটা ছেড়ে গিয়েছেই। এখানে কোথাও লাইট, ইয়নার এই দৃশ্যটা আমি নিজেই দেখেছি। একটা মৃতদেহ তাদের হাত পা দোলাচ্ছে, কিন্তু এখানে কোনো ভূত প্রেত মার্কা গল্প নেই, বৈজ্ঞানিক কারণ রয়েছে এর পিছনে। সাধারণভাবে ইয়নার যখন আমরা হাত পা নাড়িয়ে থাকি ইয়নার, তখন তার পেছনে একটা কারণ থাকে ইয়নার। আমাদের মস্তিষ্ক থেকে একটা ইলেকট্রিক্যাল ইম্পালস যায় যেটা আমাদের বলে যে হাত পা নাড়ানোর জন্য, আর আমরা সেটা করি। ওই ল্যাবেতেও ইয়নার এরকমই একটা পরীক্ষা চলছিল, যেখানে ইলেকট্রিক ইম্পালসেস দিয়ে একটা মৃত ব্যক্তির হাত পা নাড়ানো হচ্ছে। আমি অনেক বিখ্যাত ডাক্তার আর বৈজ্ঞানিকদের সঙ্গে কথা বলেছি, আর এই সিদ্ধান্তে আমি এসেছি ইয়নার যে এইরকম ইলেকট্রিক শকের সাহায্যে, ইম্পালসের সাহায্যে এরকম মৃতদেহের হাত পা নাড়ানো যেতে পারে, দু এক পা হাঁটানো যেতে পারে, কিন্তু একটা মৃতদেহের হত্যা করা এইটা একেবারে অসম্ভব। কেডি সাহেব হয়তো ভুলে যাচ্ছেন, তুকারাম আমাদেরকে এই কোটেই বলেছিল যে 1 বছর আগে ওই হসপিটালে কোনো জম্বি অ্যাটাক করেছিল। এখন তুকারাম যেটা বললো মেহতা বাবু, সেটা তো তুকারামই এসে এখন বলবে। তুকারাম বাবু, আপনি আমাদের বলেছিলেন যে আপনি প্রথমবার যখন ওই হাঁটাচলা করা মৃতদেহ দেখেছিলেন হাসপাতালের বাইরে, আর তারপরে আলোগুলো ফ্লিকার করতে থাকে। হ্যাঁ, আপনি এটাও বলেছিলেন যে আপনার ওপর ওই মৃতদেহ আঘাত করেছিল, আক্রমণ করেছিল। তাহলে ওই সময় এটা ছাড়া আর কিছু কি হয়েছিল? হয়েছিল নিশ্চয়ই, তার কারণ ওই আঘাত হওয়ার 1 সপ্তাহ পরই আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 5 লাখ টাকা জমা হয়েছিল হাসপাতালের ব্যাংক অ্যাকাউন্ট থেকে। এটা তো কাগজেই রয়েছে, এটা তো মিথ্যা বলতে পারবেন না আপনি। অর্ডার অর্ডার। আর তারপর দ্বিতীয়বার আপনি বলেছিলেন যে ওই যে দ্বিতীয় ওয়ার্ড বয়টা রয়েছে, কি নাম ছিল জানো ওর? ভিকু। ভিকু 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 ওয়ার্ড বয়। এখন ভিকু ওয়ার্ড বয় সেও চলে গেল, আর আমাদের পুলিশ হাতে চুরি পরে তো নিশ্চয়ই বসে নেই না, তারা ধরলো ওকে। আর জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারা গেল যে আপনি ওকে 50,000 টাকা দিয়েছেন গ্রামে ফিরে যাওয়ার জন্য। তো এসব কি কারণে? ও বোনাস, বোনাস পেয়েছিলাম সাহেব আমি। হ্যাঁ 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 হ্যাঁ, বোনাস দেওয়া হয়েছিল আপনাকে, বোনাস দেওয়া হয়েছিল আপনাকে যাতে আপনি হাসপাতালে ওই সমস্ত রহস্যের বিষয়ে চুপচাপ থাকেন একদম। আর আপনি সেরকমটা করেছেনও, আর একটা সুন্দর গল্পও ফাঁদেন, যে কারণে যখন ওই আলোগুলো ফ্লিকার করতে শুরু করতো, আপনার ওই হাসপাতালের সমস্ত স্টাফ তারা একটা ঘরের ভেতর গিয়ে নিজেরা ভেতর থেকে তালা দিয়ে দিত। আপনি এই জায়গাটা একদম পুরোপুরি ঠিক করে ফেললেন যে কেউ যাতে বাইরে না আসতে পারে, আর কেউ যেন এই বিষয়টার রহস্য জানতে না পারে। এখন দেখুন, আপনি তো নাও করতে পারবেন না এই বিষয়টা, তো আমরা এই কেসটাকে এগিয়ে নিয়ে যাব। হতে পারে মহামান্য বিচারক আপনাকে কড়া শাস্তি দেন আর আপনি জেলে চলে যাবেন, আর জেলে দাবে সাহেব আপনাকে তার থেকেও বেশি শাস্তি দেবেন। তো আপনি কি সহ্য করতে পারবেন এত শাস্তি? আপনি নিজেই বলেছিলেন যে গরিব মানুষ আপনি, তাই না? আর কোথাও চাকরিও পাবেন না আপনি, জেলে আপনি কি করবেন? খানি টানবেন? কি করবেন আপনি? না সত্যি কথা বলবেন?
আমাদের সাহায্য করবেন সত্যি কথা বলে? বলুন বলুন। হ্যাঁ সাহেব, আমি মিথ্যে বলেছিলাম। 5 লাখ টাকা অনেক বেশি টাকা সাহেব, কিন্তু সাহেব আমি জানি না যে আমার ভুলের জন্য ডক্টর সুমিত মারা যাবেন। তার কথা মতো আপনি মিথ্যা কথা বলেছেন। ডক্টর সুমিতের কথা। ইন্টারেস্টিং ইয়োর অনার, তার মানে হলো যে ওই হিডেন ল্যাবটা ডক্টর সুমিতেরই, যেখানে উনি লাশের ওপর এক্সপেরিমেন্ট করতেন, আর ওনারই বানানো একটা জীবন্ত লাশ ওনার ওপর অ্যাটাক করে ওনাকে খুন করে। না 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 প্রসিকিউটর সাহেব, আপনার যেটা চলছে এই মুহূর্তে আদালতে তার উপর আপনার মনোযোগ নেই। আমি এটা বললাম যে একটা মৃতদেহকে একটা শরীরের হাত পা নাড়ানো যায় ইলেকট্রিক শকের মাধ্যমে। আমি কিন্তু এটা কখনোই বলিনি যে সেই দেহটা উঠে গিয়ে হাতে সার্জিক্যাল ইকুইপমেন্ট তুলে নিয়ে একজন ডক্টরকে হত্যাও করে ফেলতে পারে, এটা কিন্তু আমি বলিনি কখনো। কেডি সাহেব, তাহলে খুনটা করলো কে? আমরা কি লাশকে জিজ্ঞাসা করবো যে দাদা লাশ বলুন যে খুনটা কে করেছে? মেহতাবাবু, আমার অনুমান এ কথা বলছে হত্যার প্রত্যেকটা কেসে কখনো কখনো মৃতদেহ নিশ্চয়ই ভুলে যায়। রিওনার এই সময় ডক্টর সুমিতের মৃতদেহটাই, ওর মৃতদেহের হাতে ওই লেগে থাকা চুল, সেটাই বলে দিয়েছে এর রহস্যটা কি। অর্ডার অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। আপনি যদি অনুমতি দেন তো আমি একবার ইন্সপেক্টর দাবেকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। ইওর অনার, কেডি পাঠক আমাকে তথ্য দিয়ে জানিয়েছিলেন যে ওই হসপিটাল গ্রেভিয়ার্ডের জমিতে বানানো হয়েছিল, আর হসপিটাল বানানোর আগে ডক্টর সুমিত আর ডক্টর বাসু গ্রেভিয়ার্ডের সব বডিগুলোকে শিফট করার জন্য আলাদা জমি নিয়েছিলেন। আমি ওখানে ইনভেস্টিগেশন করতে গিয়েছিলাম। আমি এখানে জানতে চাই যে আপনি এখানে একাই কাজ করেন? ইয়েস স্যার। তোমার কি দরকার বাবা? আমি না এখানকার সব ডেড বডিগুলো চাই। ডেড বডিজ? হ্যাঁ, আর সবার আগে যেটা যাকে লেটেস্ট পোঁতা হয়েছে এই দিন কয়েকের মধ্যে। আমরা সব বডি পরীক্ষা করিয়েছিলাম, আর অলমোস্ট সব বডির মাথায় পোড়ার দাগ ছিল। তার মানে সেগুলোর ওপর এক্সপেরিমেন্ট করা হয়েছিল। ইন্সপেক্টর দেবে আদালতকে বলুন যে কে ওই ব্যক্তি ছিলেন যিনি এই সমস্ত দেহগুলোকে, মৃতদেহগুলোকে কবর দিয়েছিলেন ওখানে। ডক্টর সুমিত। ইওর অনার, গত 1 বছর ধরে ডক্টর সুমিত প্রত্যেক মাসে একটা করে বডি পুঁততেন। গ্রেভিয়ার্ডের খরচা হসপিটালের ফান্ড থেকে চলছিল, আর স্টিভকেও উনি কিনে নিয়েছিলেন। এখন ইন্সপেক্টর দেবে এটা বলুন আমাদের যে ডক্টর সুমিতের মৃত্যুর পর বিকাশের বডিটাকে কে কবর দেয়? হ্যাঁ কেডি, বেশ ভালো করে জিজ্ঞাসাবাদের পর স্টিভ আমাদের তার নামও বলেছে, ডক্টর অভিষেক। মুখোশ খুলে গিয়েছে ডক্টর অভিষেক। শুধুমাত্র এখানে স্টিভই আপনার পরিচয় করিয়ে দেননি যে ওখানে ওই গোপন ল্যাবরেটরিতে আপনার আঙুলের ছাপ বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তুর উপর পাওয়া যায়। না কেডি স্যার, কিছু ভুল হচ্ছে। অভিষেক এটা করতে পারে না। কোনো ভুল এখানে হয়নি ডক্টর তরণজিৎ। ডক্টর অভিষেক এরকমটা করেছে। রিওনার ওনার অপরাধের এই চিন্তাটা আমি ওই ল্যাবরেটরির পিছনের দিকের গোপন দরজা থেকে পেয়েছি। এখানে তারও একটা ঢোকার পথ রয়েছে, যার মানে এটা দাঁড়াচ্ছে যে ওই হত্যাকারী এখান দিয়ে ভেতরে এসেছিল। আপনি অবাক হয়ে যাবেন এটা জানতে পেরে তরণজিৎ দেবী, যে এই দরজাটা কোথায় খোলে? আপনার হাসপাতালের এই মর্গে, যেখানে উনি ছিলেন আপনার সঙ্গে উপস্থিত। আর ঠিক যখনই আপনি ওটির দিকে দৌড়লেন, উনি তখন ওই গোপন দরজাটা ব্যবহার করে ওটির ভেতরে ঢুকেছিলেন আর আপনার বাবাকে হত্যা করেন। তুমি তো ওনাকে নিজের বাবার মতো মানতে না? আরে কিসের বাবা? উনি আমাকে ইউজ করছিলেন। আজ থেকে 12 বছর আগে ডক্টর সুমিত আর ডক্টর বাসু একসাথে হসপিটাল খুলেছিলেন। ডক্টর সুমিতের একটাই স্বপ্ন ছিল, উনি খালি এক্সপেরিমেন্টস করতেন আর বারবার ফেল হতেন। 5 বছর পর আমি ওই হসপিটাল জয়েন করি, আর আমি ওই এক্সপেরিমেন্ট আর রিসার্চ করতে শুরু করি। কিন্তু মাত্র 4 বছরেই আমি ওই ডেড বডিজের লিম্বস মুভ করানো শুরু করে দিয়েছিলাম। আমি ওদের ব্রেন ম্যাপিংও করে দিই। আর আমার মনে হয়েছিল যে যদি এই বডিগুলোতে প্রাণ দেওয়া যায় তাহলে আমার নাম গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, সবাই আমাকে চিনবে। কিন্তু না, ডক্টর সুমিতের অন্য কিছু প্ল্যান ছিল।
ওই সব এক্সপেরিমেন্টের ক্রেডিট একা নিতে চেয়েছিলেন আর নিজের ওই অ্যাসিস্ট্যান্টের লিস্টে আমার নাম অ্যাড করতেন। তখনই আমি ডিসাইড করি যে এবার এই বুড়ো ডাক্তারকে মরতে হবে। তুমি আমার বাবাকে মেরেছো। হ্যাঁ, আমি মেরেছি ওনাকে। যখন তুমি বাবার সঙ্গে ঝগড়া করতে অপারেশন থিয়েটারে গেছিলে, আমি তখন ওনার সিক্রেট ল্যাবে পেছনের দরজা দিয়ে ঢুকি। আরে কে ওখানে? বাঁচাও, বাঁচাও, কেউ আছো? আমি এই খুনটা খুব ঠান্ডা মাথায় করেছি। আগে তো ওই লাশটাকে ডক্টর সুমিতের গায়ে ঠেলে দিই, যাতে হাতাহাতি হওয়ার সময় যেই ছাপটাই আসুক না কেন, যাতে সেই অজানা লাশটার হয় আর আমার ওপর কেউ সন্দেহ না করে। Your Honor, the defense rest. সমস্ত সাক্ষ্য প্রমাণাদি বিবেচনাপূর্বক এই আদালত ডক্টর অভিষেককে ডক্টর সুমিতের খুনে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। আর আদালতে মিথ্যে সাক্ষী দেওয়ার অপরাধে তুকারামকে 3 বছরের শাস্তি দেওয়া হচ্ছে। আর ডক্টর তরণজিৎকে নির্দোষ মনে করে এই কেস থেকে সসম্মানে মুক্তি দেওয়া হচ্ছে। কেস ইজ ক্লোজড।